আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমার ভূগোল ও বিশ্ব এই ইউটিউব চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা অবশ্যই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং চ্যানেলটির সাথে আপডেট থাকবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনটিকে ক্লিক করে রাখবে। আজ থেকে আমরা প্রাকৃতিক ভূগোলের পরবর্তী আমাদের পাঠ্য বিষয় অর্থনৈতিক ভূগোল সে সংক্রান্ত আলোচনা শুরু করব। তবে এই আলোচনা শুরু করবার আগেই আমি তোমাদের সাথে কিছু বিষয় আলোচনা করে নিতে চাই। প্রথম, অর্থনৈতিক ভূগোলের অনেক বিষয় আমাদের এখানে রয়েছে যেগুলো সবগুলোর ভিডিও তৈরি করে তোমাদের সাথে আলোচনা করবার মনে হয় প্রয়োজন হবে না, কারণ যে সমস্ত বিষয় রয়েছে তার মধ্যে কিছু তথ্য অর্থাৎ কিছু ডেটা পরিসংখ্যান সেগুলো আমাদের মুখস্থ করতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে। তাই ওই বিষয়গুলোকে যেগুলো বোঝানোর বা তোমাদের ধারণা তৈরি করার বিশেষ প্রয়োজন নেই সেই সম্পর্কিত আলোচনাগুলো আমি প্রতিটি আলোচনার শেষে প্রশ্ন দিয়ে দেব এবং তোমরা তার পরিপ্রেক্ষিতে যার কাছে যে বইটি রয়েছে সেই বই থেকে নিজস্ব কিছু নোটস তৈরি করে নেবে এবং যে বিষয়গুলোর ধারণা তৈরি করার প্রয়োজন রয়েছে আমি তার গুরুত্ব অনুভব করে সেই বিষয়গুলোকেই শুধুমাত্র ভিডিও তৈরি করে তোমাদের সামনে উপস্থিত করব। এরপরও যদি কারো মনে হয় যে এই বিষয়টিকে আলোচনার প্রয়োজন রয়েছে, তোমরা ভিডিওর নিচে যে কমেন্ট করবার জায়গা সেখানে অবশ্যই কমেন্ট করবে যে এই সংক্রান্ত ভিডিও তোমরা চাইছো। সেক্ষেত্রে আমি পরবর্তীতে সেই সংক্রান্ত ভিডিও তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করব। আজ মূলত যে আমরা আলোচনা শুরু করতে চলেছি সেখানে অর্থনৈতিক ভূগোল সংক্রান্ত বিষয়গুলো আমরা জেনে নেব। অর্থনৈতিক কার্যকলাপ এই সংক্রান্ত আলোচনার প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার অর্থনৈতিক কার্যকলাপ বলতে সাধারণত কাকে বোঝানো হয়ে থাকে। আমরা যখন কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকি এবং যে কাজকর্মগুলো অর্থনৈতিকভাবে আমাদের সমৃদ্ধ করে বা অর্থ উপার্জনের ক্ষেত্রে আমাদের সহায়ক হয়ে ওঠে সেই সমস্ত কার্যকলাপকে বলা হয়ে থাকে অর্থনৈতিক কার্যকলাপ। এটি একটি সাধারণ সংজ্ঞা। এক্ষেত্রে যারা পশুপালন করছে, কৃষিকাজ করছে, তারাও যেমন অর্থনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত, কারণ সেই কৃষিকাজ করে তার দ্বারা তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। একইভাবে খনিজ শিল্পের সাথে যুক্ত ব্যক্তিগণ অথবা কোনো শিল্প কলকারখানার সাথে যুক্ত ব্যক্তিগণ বা কোনো পরিষেবা যেমন পরিবহন, যোগাযোগ, বিদ্যালয়, হাসপাতাল তার সাথে যুক্ত কর্মীরা, একইভাবে কোনো গবেষণার কাজে যুক্ত ব্যক্তিরা সকলেই কোনো না কোনো কাজকর্মের দ্বারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হচ্ছে এবং অর্থ উপার্জনের জন্য তারা কাজকর্ম করছে। তাহলে এই সমস্ত বিষয়গুলি কিন্তু অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্ভুক্ত। এই অর্থনৈতিক কার্যকলাপ একদিনেই কিন্তু এতটা উন্নত পর্যায়ে এসে পৌঁছয়নি। আমরা যেমন বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অনেক জায়গায় অনেক শিক্ষক অনলাইন টিচিং তার মাধ্যমে কিন্তু শ্রেণীকক্ষের যে বিদ্যাদান সেটি করে চলেছেন। তাহলে এই যে অনলাইন ক্লাস নেওয়া এই বিষয়টিও কিন্তু অত্যাধুনিকভাবে আমাদের অর্থনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত হয়েছে, যেখানে সরাসরি বা মুখোমুখি ক্লাস নেওয়ার সম্ভাবনা নেই। সেখানে দূরবর্তী স্থানে বসে বিভিন্ন স্থানের ছেলেমেয়েদের সাথে বা ছাত্রছাত্রীদের সাথে এই অনলাইন শিক্ষকতা বা অনলাইন পাঠদান সেটিও কিন্তু বর্তমানে যদি আমরা ধরে নিই এটি একটি অত্যাধুনিক অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্ভুক্ত। এরকমভাবে বিভিন্ন কার্যকলাপগুলো যুক্ত। পৃথিবীতে মানুষ আবির্ভাবের পর থেকেই নানা রকম তার জ্ঞান, বুদ্ধি, দক্ষতার দ্বারা বিভিন্ন রকম কাজকর্মের সাথে মানুষ কিন্তু যুক্ত হয়েছে এবং বিভিন্ন যে প্রাকৃতিক সম্পদ সেগুলোকে নিজেদের জ্ঞান, বুদ্ধি, বিদ্যার দ্বারা মানুষ তাদেরকে ব্যবহারযোগ্য করে তুলেছে এবং দিন দিন নতুন নতুন উপাদানগুলোকে কাজে লাগিয়ে তার জীবনযাপনের মানকে ক্রমশ উন্নত করে চলেছে। এর ফলশ্রুতি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পেশায় মানুষ নিজেকে নিযুক্ত করে চলেছে এবং এই পেশায় নিযুক্তিকরণ শুধু কিন্তু আজকে থেকে নয়, আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে মানুষের প্রথম অর্থনৈতিক কাজকর্মের সাথে যুক্ত হওয়া এবং ধাপে ধাপে বর্তমান কাল পর্যন্ত সেই অর্থনৈতিক কাজকর্মের ধারা মানুষ অব্যাহত রেখে চলেছে এবং নতুন নতুন কাজকর্মের সাথে লিপ্ত হয়ে চলেছে। এই অর্থনৈতিক কাজকর্মগুলোকেই মূলত আজ আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে কী কী ধরনের কাজকর্মের দ্বারা সামাজিক উৎপাদন, বন্টন এই বিষয়গুলো প্রভাবিত হয় এবং দেশের সমাজের অর্থনীতি সমৃদ্ধশালী হয় এবং সমাজ উন্নততর জীবনযাপনের দিকে ক্রমশ এগিয়ে চলেছে। অর্থনৈতিক কার্যাবলীর যদি আমরা বৈশিষ্ট্য কিছু লক্ষ্য করি তাহলে দেখা যাবে মানব সভ্যতার উন্নতির সাথে সাথে অর্থনৈতিক কাজকর্মের প্রকৃতিও কিন্তু বদলেছে। যেমন সভ্যতার একদম উষা লগ্নে মানুষ শুধু খাদ্য সংগ্রহ করে জীবন ধারণ করত। এরপর ধাপে ধাপে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীকে পোষ মানিয়ে বা তাদেরকে উদ্ভিদগুলোকে নিজেদের প্রয়োজনে লাগিয়ে তার থেকে তারা খাদ্য সংগ্রহ, ফলমূল সংগ্রহ বা পশুপালন করে জীবিকা অর্জন করত।
এরপর মানুষ যেমন উদ্ভিদগুলোকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে শুরু করলো, সেই প্রচেষ্টাকে কাজে লাগিয়ে মানুষ কৃষিকাজ শুরু করলো। এর ফলে বিভিন্ন কৃষিজ ফসল মাটির তলা থেকে খুঁজে পাওয়া, একাধিক খনিজের সাহায্যে মানুষ শুরু করলো শিল্প কাজ। এরপর শিল্পজাত দ্রব্যগুলো উৎপাদনের পরিমাণ প্রয়োজনের চেয়ে বেশি হতো বলে উদ্বৃত্ত পণ্যের বিনিময় শুরু হলো। তার ফলে শুরু হলো বাণিজ্য। আর এই কাজটির পর্যায়ে অর্থনৈতিক কাজে কিন্তু ধীরে ধীরে বিবর্তন চলে এলো। তার মানে আমরা বুঝতেই পারলাম যে মানুষের অর্থনৈতিক কার্যকলাপ কিন্তু থেমে নেই, ক্রমশ সেটা গতিশীল। তাই গতিশীলতাও কিন্তু অর্থনৈতিক কার্যাবলীর একটি বৈশিষ্ট্য। যেহেতু প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে মানুষের অর্থনৈতিক কার্যাবলীগুলো নিয়ন্ত্রিত হচ্ছে, তাই পর্বতের ঢালু অংশে মানুষ শুধুমাত্র চা আর কফির চাষ করে। সমভূমির অঞ্চলে মানুষ বিভিন্ন ধরনের খাদ্য ফসল যেমন ধান, পাট এগুলো চাষ করতে শুরু করলো। সমভূমি অঞ্চলের কম উষ্ণতাযুক্ত স্থানে গম চাষ শুরু করলো। ধাপে ধাপে রাসায়নিক সারের প্রয়োগ, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, জলসেচ ব্যবস্থার প্রসার, তার মাধ্যমে কিন্তু মানুষের অর্থনৈতিক কার্যকলাপ এবং প্রকৃতির সাথে নিবিড়তা বাড়ানোর চেষ্টা শুরু করলো মানুষ। এছাড়াও আমরা দেখব অর্থনৈতিক কার্যাবলীর যে ব্যক্তি নিরপেক্ষতা, অর্থাৎ কৃষি, শিল্প এবং বাণিজ্য, এই তিন ধরনের অর্থনৈতিক কাজ করার কৌশল কিন্তু মানুষের ব্যক্তিকেন্দ্রিক নয়, সমষ্টিগত। নির্দিষ্ট নিয়মনীতি অনুসারেই এগুলি মানুষকে করতে হবে। সুতরাং অর্থনৈতিক কাজের প্রকৃতি ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর কিন্তু নির্ভরশীল নয়। এখানে ব্যক্তি নিরপেক্ষতা বাদ দিয়েও প্রাকৃতিকভাবে কিন্তু এটি প্রভাবিত হয়ে থাকে। আর যেহেতু অর্থনৈতিক কাজকর্মের মাধ্যমে বন্টন, উৎপাদন, বিনিময় এই বিষয়গুলো যুক্ত, তাই দেখা যায় অর্থনৈতিক কাজকর্মের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো সম্পদের উপযোগিতা বাড়িয়ে সমাজের মানুষের মধ্যে চাহিদা পূরণ করা। কিন্তু কেউ যদি ব্যক্তিগত অভাব মোচনের জন্য চুরি করে, ডাকাতি করে বা দাঙ্গা হাঙ্গামা, ভিক্ষা এইসব প্রবৃত্তির সাথে যুক্ত হয়, সেগুলো কিন্তু অর্থনৈতিক কাজকর্মের সাথে যুক্ত নয়, কারণ এতে সামাজিক অবক্ষয় ঘটে আর সামাজিক উন্নয়ন কিন্তু ব্যাহত হয়। যে কারণে সামাজিক উন্নয়নে যে বিষয়গুলো যুক্ত হবে সেগুলোকেই অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্ভুক্ত করা হয়। এটি কিন্তু অর্থনৈতিক কার্যাবলীর একটি বিশেষ বৈশিষ্ট্য। তাহলে এবার আমরা অর্থনৈতিক কার্যাবলীর যে শ্রেণীবিভাগ সে সম্পর্কিত আলোচনা এখানে করে নেব। 5টি অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্যগুলো আমরা পরপর জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথম অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে আমরা দেখব প্রাথমিক, সহায়ক বা দ্বিতীয় শ্রেণীর কার্যকলাপ, তৃতীয় শ্রেণীর কার্যকলাপ বা পরিষেবামূলক, চতুর্থ শ্রেণীর কার্যকলাপ বা নব্য আধুনিক এবং পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ বা অতি নব্য আধুনিক। প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ, এটিকে যদি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি, প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ নামের মধ্যেই আমরা কিছুটা এর বৈশিষ্ট্য বুঝতে পারছি। যেমন মানুষের প্রাথমিক চাহিদা মেটানোর জন্য যে সকল কাজকর্মে মানুষ প্রকৃতির সাথে সরাসরি যুক্ত হয় এবং যুক্ত হওয়ার পর প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহ করে ও ব্যবহার করে, তখন মানুষের সেই কার্যকলাপকে বলা হয়ে থাকে প্রাথমিক কার্যকলাপ। যেমন শিকার বৃত্তি, পশুপালন, মৎস্য চাষ, কৃষিকাজ, অরণ্য থেকে সম্পদ সংগ্রহ, এই সবই কিন্তু মানুষ সরাসরি প্রকৃতি থেকে সম্পদগুলোকে সংগ্রহ করে। এই উপাদানগুলো মানুষের প্রাথমিক প্রয়োজন, খাদ্য, বস্ত্র ও বাসস্থান, শিক্ষা বা স্বাস্থ্য, এই সমস্ত কিছু চাহিদা মিটিয়ে থাকে। তাই এগুলি হলো প্রাথমিক কার্যকলাপ। তাহলে বলাই যেতে পারে প্রাথমিক কার্যকলাপ হলো জীবন ধারণ বা জীবিকা নির্বাহের জন্য গ্রহণ করা কাজকর্ম। প্রাথমিকভাবে আমরা বলতে পারি প্রাথমিক কার্যকলাপের প্রথম বৈশিষ্ট্য জীবিকা নির্ভর, এবং এর দ্বিতীয় বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে দেখব এটি প্রকৃতি নির্ভর। অর্থাৎ প্রাথমিক কার্যকলাপ প্রকৃতির উপর নির্ভরশীল, যেহেতু প্রকৃতি থেকে সরাসরি সম্পদ সংগ্রহ করতে হয়। এখানে কিন্তু ফসল উৎপাদন করতে হবে বা সংগ্রহ করতে হবে, মাছ নদী থেকে সংগ্রহ করা, অরণ্য থেকে ফলমূল সেগুলো সংগ্রহ করা, এই সবই কিন্তু প্রকৃতির উপর আমরা নির্ভরশীল। তাই বলাই যায় যে প্রকৃতি নির্ভরতা প্রাথমিক কার্যকলাপের আরেকটি বৈশিষ্ট্য। যেহেতু মানুষ এখানে জীবন ধারণের জন্য এই কার্যকলাপ করে থাকে, তাই এক্ষেত্রে উদ্বৃত্ত সম্পদ তেমন পরিমাণে পাওয়া যায় না। ফলে বাণিজ্যের সাথে এই পেশাগুলি কিন্তু তেমনভাবে যুক্ত নয়। মানুষ শুধু সংগ্রহ করে বা উৎপাদন করে নিজের চাহিদা মিটিয়ে থাকে। এখানে উদ্বৃত্ত থাকার বা উদ্বৃত্তের যে পরিমাণ সেটি অনেকটাই কম। আর যেহেতু মানুষ সরাসরি এখানে অংশগ্রহণ করে, তাই এই অর্থনৈতিক কার্যকলাপ কিন্তু অনেক বেশি শ্রম নির্ভর। তাহলে আমরা বলতে পারি চতুর্থ বৈশিষ্ট্য হলো শ্রম নির্ভরতা প্রাথমিক কার্যকলাপের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। একইভাবে সভ্যতার ক্রম বিবর্তনের ইতিহাসে দেখা যায় এই স্তরের অর্থনীতিতে কিন্তু মানুষ সর্বপ্রথম যুক্ত হয়েছিল। তাই এই ধরনের অর্থনৈতিক কার্যকলাপ সর্বপ্রাচীন অর্থনৈতিক কার্যকলাপ বা প্রাচীনতম অর্থনৈতিক উদ্যোগ। তাহলে এটিও একটি বৈশিষ্ট্য। যেহেতু প্রকৃতির নির্ভরতা প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত, তাই এই জাতীয়
অর্থনীতিতে প্রাকৃতিক পরিবেশের নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি পরিমাণে থাকে। যেখানে অনুকূল প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ বৃষ্টিপাত, তাপমাত্রা, খনিজ ভাণ্ডার বা জলাশয় সেগুলি যদি থাকে তবেই কিন্তু মানুষ মাছ শিকার করতে পারবে, কৃষিকাজ করতে পারবে, খনিজ সম্পদ উত্তোলন করতে পারবে। না হলে পরে এই বিষয়গুলো কিন্তু সব জায়গায় দেখা যাবে সমানভাবে নেই। তাই বৃষ্টিপাতের পরিমাণ কম হলে সেখানে ফসল উৎপাদন কম হবে। এই বিষয়গুলো কিন্তু নিয়ন্ত্রিত হয় প্রকৃতির দ্বারা। তাহলে প্রকৃতি নিয়ন্ত্রণও আরেকটি বৈশিষ্ট্য। পেশার সাথে বা অর্থনৈতিক কাজকর্মের সাথে যারা যুক্ত তাদেরকে বলা হয়ে থাকে লাল পোশাক শ্রমজীবী গোষ্ঠী বা রেড কালার লেবার ফোর্স। কারণ এই সমস্ত পেশায় মানুষকে ঘরের বাইরে যেতে হয়, ঘরের মধ্যে থেকে তাদের কাজ হয় না, অর্থাৎ সরাসরি প্রকৃতিতে তাদের মিশে কাজ করতে হয়। যে কারণে এদেরকে নির্দেশ করবার জন্য লাল কলার ওয়ার্কার বলা হয়ে থাকে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি লোক কিন্তু এই অর্থনৈতিক কাজের সাথে যুক্ত। বিশেষ করে উন্নয়নশীল দেশসমূহে শ্রমশক্তির প্রায় 60% এবং উন্নত দেশসমূহে প্রায় 5% জনসংখ্যা প্রাথমিক অর্থনৈতিক কাজকর্মের সাথে যুক্ত থাকে। ভারতের ক্ষেত্রে আমরা দেখব ভারতের মোট জনসংখ্যার প্রায় 60% প্রাথমিক ক্ষেত্রের সাথে যুক্ত এবং জাতীয় আয়ের 18% আসে এই প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ থেকে। তাহলে এই 7টি হলো প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের বৈশিষ্ট্য। একইভাবে আমরা দেখে নেব দ্বিতীয় অর্থনৈতিক কার্যকলাপের কিছু বৈশিষ্ট্য। দ্বিতীয় অর্থনৈতিক কার্যকলাপ বলতে সাধারণত সেই সকল কার্যকলাপগুলোকেই বোঝানো হয়ে থাকে যার মাধ্যমে মানুষ প্রাথমিক কার্যকলাপের দ্বারা যে সংগৃহীত উপাদানগুলো সেগুলোকে রূপান্তর ঘটিয়ে তার গুণগত মান, কার্যকারিতা, উপযোগিতা সেগুলিকে বৃদ্ধি করে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি? দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর উপর কিন্তু ভিত্তি করেই গড়ে ওঠে। যে কারণে এই পর্যায়ের বৃদ্ধি আর প্রসার সম্পূর্ণরূপে নির্ভরশীল হলো প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর ওপর। যদি আমরা একটি উদাহরণ দিয়ে এটি বুঝবার চেষ্টা করি, ধরে নাও কোনো একটি ফসল, সেটি গম হতে পারে, সেই গমকে কোনো মিলের মধ্যে নিয়ে গিয়ে তার থেকে খাদ্য উপযোগী গম বের করে আনা, সেটি কিন্তু হয়ে থাকে দ্বিতীয় শ্রেণীর কার্যকলাপে। একইভাবে কয়লা আমরা সংগ্রহ করলাম, কিন্তু কয়লাকে শোধন করে ব্যবহার উপযোগী করে তোলা হয় দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের দ্বারা। তাহলে প্রথম পর্যায়ের উপর নির্ভরশীল। আমরা প্রথম পর্যায়ে সংগ্রহ করতে না পারলে দ্বিতীয় পর্যায়ে তো এর পরিশোধনের কোনো বিষয়ই যুক্ত থাকতো না। তাই বলা যায় উপযোগিতা বৃদ্ধি, এবং যেহেতু এটা প্রথম পর্যায়ের উপর নির্ভরশীল, তার সাথে এই উপযোগিতা বৃদ্ধি এটিও কিন্তু দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের একটি বিশেষ গুরুত্ব। এই অর্থনীতিতে বা এই কার্যাবলীতে উৎপন্ন পণ্যের বা দ্রব্যের আকার, তার গুণগত মান এবং উপযোগিতার পরিবর্তন ঘটানো হয়। আরও যদি এটিকে সহজ করে বলা যায়, দ্বিতীয় পর্যায়ের উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক উৎপাদনের ব্যবহারযোগ্যতা আর উপযোগিতা পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পায়। তাহলে উপযোগিতা বৃদ্ধি। একইভাবে আমরা দেখব সংস্কৃতি আর প্রযুক্তি নির্ভর। ওখানে অর্থাৎ প্রথম শ্রেণীর কার্যাবলীতে মানুষ সরাসরি প্রকৃতিতে মিশে কাজ করছিল, তার শ্রমশক্তি বা কায়িক পরিশ্রম সেটি কিন্তু মুখ্য। এখানে দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ তার থেকেও মানুষের সংস্কৃতি আর প্রযুক্তির ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। কারণ মানুষ সংগ্রহ করলো, কিন্তু সেটিকে আরও গুণগতভাবে উন্নত করা বা সেটিকে ব্যবহারযোগ্য করে তোলা, তার জন্য কিন্তু মানুষের জ্ঞান বুদ্ধিগুলো দরকার হবে। যে কারণে সংস্কৃতি এবং প্রযুক্তি দিয়েই প্রাথমিক উৎপাদনের উৎকর্ষতা আর উপযোগিতা বৃদ্ধি করা সম্ভব। এক্ষেত্রে আরেকটি বিষয়ে কায়িক পরিশ্রম প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের যেমন একটি গুরুত্বপূর্ণ দিক, মূলধন নির্ভরতা সেটি কিন্তু দ্বিতীয় অর্থনৈতিক কার্যকলাপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ মূলধন নির্ভর নয়, কারণ সেখানে বিজ্ঞান আর প্রযুক্তিকে যথেষ্ট পরিমাণে ব্যবহার না করলেও মানুষ তার শ্রমশক্তির দ্বারা জিনিসপত্রগুলো বা উপাদানগুলোকে প্রকৃতি থেকে সংগ্রহ করতে সক্ষম হবে। কিন্তু দ্বিতীয় শ্রেণীর কার্যকলাপের ক্ষেত্রে কিন্তু এই ধরনের যে সংস্কৃতি মনস্কতা সেগুলির প্রয়োগ যথেষ্ট প্রয়োজন। দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী এগুলি সাধারণত নগর বা শহরকে কেন্দ্র করেই কিন্তু গড়ে ওঠে। যে কারণে বেশি শিল্প কলকারখানা শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক। এটি তোমরা সকলেই হয়তো বিষয়টিকে লক্ষ্য করেছ যে শহর কেন্দ্রিক কিন্তু শিল্পের প্রসার বেশি দেখা যায় গ্রামাঞ্চলের তুলনায়। সেই প্রাথমিক কার্যকলাপের বা গ্রামাঞ্চল থেকে উপাদানগুলো যাচ্ছে, সেটি দ্বিতীয় শ্রেণীর যে কার্যকলাপ তার ক্ষেত্রে শহরাঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলে বেশি পরিমাণে প্রয়োগ দেখা যাবে। একইভাবে শক্তি নির্ভরতা, দক্ষ শ্রমিকের নির্ভরতা, যেহেতু এই সকল কাজে দক্ষ শ্রমিকের যোগান খুব দরকার, তাই দক্ষ শ্রমিকরাই প্রযুক্তির ব্যবহারে সক্ষম হয়। আর এই সকল ফিনিশড ম্যাটেরিয়াল বা পরিশোধিত যে উৎপন্ন দ্রব্য সেগুলো তৈরির ক্ষেত্রে বিদ্যুৎ শক্তির ব্যবহারও যথেষ্ট পরিমাণে করা হয়ে থাকে কায়িক পরিশ্রমের
পরিবর্তে। এক্ষেত্রে এই অর্থনৈতিক কার্যাবলীতে নিযুক্ত শ্রমজীবী গোষ্ঠীকে নীল পোশাক শ্রমজীবী গোষ্ঠী বা ব্লু কলার ওয়ার্কার বলা হয়ে থাকে, কারণ মূলধন ও প্রযুক্তি নির্ভর এই কার্যাবলীতে জীবনযাপনের মান প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের তুলনায় অনেক উন্নত হয়ে থাকে। তাহলে এবার আমরা দেখে নিই তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। প্রাথমিক আর সহায়ক অর্থাৎ দ্বিতীয় অর্থনৈতিক কার্যকলাপের সুষ্ঠু সম্পাদনা এবং পণ্য দ্রব্যগুলো তাদের বন্টনমূলক বিভিন্ন ধরনের কার্যকলাপ সম্পন্ন করবার জন্য যে কার্যকলাপ অপরিহার্য তাদেরকেই তৃতীয় স্তরের কার্যাবলী বলা হয়। অর্থাৎ প্রাথমিক আর দ্বিতীয় স্তরের কার্যাবলীতে যে সকল উৎপাদন হয়ে থাকে বা উপাদান সংগৃহীত হয় সেগুলি সুষ্ঠু পরিবহন, যোগাযোগ এবং পরিষেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া যে অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত সেটি হলো তৃতীয় বা পরিষেবামূলক কার্যাবলী। কোনো দেশের কৃষি বা শিল্পের উন্নতি নির্ভর করে সেই দেশের পরিষেবা কতটা উন্নত তার উপরে। এই পরিষেবা শিল্প অর্থাৎ তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ প্রথম আর দ্বিতীয় স্তরের অর্থনীতির মধ্যে একটি সংযোগ স্থাপন করে। তাছাড়া এইরূপ কার্যকলাপের দ্বারা উৎপাদক আর ব্যবহারকারীর মধ্যেও সংযোগ স্থাপিত হয়। তাহলে বলাই যেতে পারে সংযোগ স্থাপন এটি তৃতীয় অর্থনৈতিক কার্যাবলীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর দ্বিতীয় স্তরের যে উন্নতি সেটিও এই তৃতীয় স্তরের দ্বারাই সম্ভবপর হয়ে ওঠে। কেমন করে? যেমন তৃতীয় স্তরের অর্থনীতি যেহেতু দ্বিতীয় স্তরের উপর নির্ভরশীল, এই দ্বিতীয় শ্রেণীর অর্থনীতি পরিপূর্ণতা পায় বাজার ও পরিবহনের বিকাশে, যা তৃতীয় স্তরের অর্থনীতি অর্থাৎ পরিষেবামূলক কার্যকলাপই একমাত্র দিতে পারে। আমি পণ্য উৎপাদন করলাম, সেটি বাজারে পৌঁছতে পারলাম না, বা পণ্য সংগ্রহ করা হলো সেটি শিল্পে কেন্দ্রে পৌঁছানো গেল না, তাহলে পরে আলটিমেটলি ওই উপাদানটির কিন্তু কোনো মূল্য নেই। সেটি একমাত্র করতে পারে কে? তৃতীয় স্তরের কার্যাবলী, যোগাযোগ, পরিবহন এগুলো। তাহলে দ্বিতীয় স্তরের উন্নতি ঘটানো এটিও কিন্তু তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটি বিশেষ বৈশিষ্ট্য। তাই তৃতীয় স্তরের অর্থনীতি বাণিজ্যের প্রসার ঘটিয়ে উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে। যখনই সেটি বিভিন্ন বাজারে পৌঁছতে সক্ষম হবে, মানুষের মধ্যে চাহিদা তৈরি হবে, অর্থনৈতিক উন্নয়নে গতি আসবে, যে কারণে উন্নয়নে গতি বলা যেতে পারে আরেকটি বৈশিষ্ট্য। এছাড়াও আমরা দেখব পরিষেবামূলক কার্যাবলী শ্রম বিভাজনে সাহায্য করে, যা বিশেষ কাজে বিশেষজ্ঞ তৈরি করে। যেমন ডাক্তার, তারা পরিষেবা দিচ্ছে, পোস্ট অফিসে পোস্টম্যান, ব্যাংকে বিভিন্ন কর্মী তারা পরিষেবা দিচ্ছে। এক একজন এক এক ক্ষেত্রে। একইভাবে বিদ্যালয়ে শিক্ষকরা শিক্ষকতা করছে, ছাত্রদের শিক্ষা প্রদান করছে। সেক্ষেত্রে এক একজন এক একটি কাজে কিন্তু বিশেষজ্ঞ, তারা সেভাবে পরিষেবা প্রদান করছে সমাজে, ফলে উৎপাদনের দক্ষতা বাড়ে। ডাক্তার যখন কারো স্বাস্থ্য ঠিক রাখতে পারছে, সে স্বাস্থ্য ঠিক থাকলে সে বিভিন্ন অর্থনৈতিক কাজে যুক্ত হতে পারবে, অর্থাৎ উৎপাদনে কিন্তু তার অংশগ্রহণ রয়েছে। এছাড়াও আমরা দেখব এই শ্রেণীর কাজ বাজার আর ক্রেতার ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে গড়ে ওঠে। ফলে কোনো দেশের যে অর্থনৈতিক অবস্থা যত দৃঢ় আর উন্নত হয়, সেই দেশের তৃতীয় স্তরের কাজের প্রসারও কিন্তু তত বেশি হবে। তাই বাজার নির্ভরতাও তৃতীয় অর্থনৈতিক কার্যাবলীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিশেষ করে উন্নত আর অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলির বেশিরভাগ মানুষই এই ধরনের অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে 80% মানুষ এই ধরনের অর্থনৈতিক কাজের সাথে যুক্ত, আর সেখানে অনুন্নত দেশগুলো কিন্তু তার জনগণের খুব কম সংখ্যক মানুষই, মাত্র 16%, নেপালের ক্ষেত্রে আমরা দেখব মাত্র 16% তারা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত। আর এই পেশায় যুক্ত যে ব্যক্তিগণ তাদের গোলাপি পোশাক কর্মজীবী বা পিঙ্ক কলার ওয়ার্কার বা পিঙ্ক কালার ওয়ার্কার্সও বলা হয়ে থাকে। এক্ষেত্রে তোমাদের আমি বললাম পরিবহন, যোগাযোগ, খুচরো পাইকারি ব্যবসা, প্রশাসনিক কাজকর্ম, বিমা, ব্যাংক, চিকিৎসা, বিনোদনমূলক কাজকর্ম সবই কিন্তু তৃতীয় বা সেবা ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। এবার তাহলে আমরা খুব সংক্ষেপে জেনে নেব চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর কিছু বৈশিষ্ট্য। এক্ষেত্রে দেখা যাবে নব্য ক্ষেত্রের বা চতুর্থ কোয়ার্টারনারি অর্থনৈতিক কার্যাবলী। সেক্ষেত্রে মানুষের জ্ঞান, মেধা এবং প্রযুক্তির উন্নতির সাথে সাথে তৃতীয় বা সেবা ক্ষেত্রের কাজ যখন আরও উন্নত হয়, তখন তাকে বলা হয়ে থাকে কোয়ার্টারনারি অর্থনৈতিক কার্যাবলী বা নব্য ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী। এক্ষেত্রে সাধারণত তথ্য ও প্রযুক্তি শিল্প, তথ্য বিশ্লেষণ, তথ্য আদান প্রদান, মিডিয়া, কম্পিউটার ও টেলিযোগাযোগ, রিয়েল এস্টেট বিজনেস, এই সবই কিন্তু নব্য অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত। আর এগুলি খুব বর্তমান সময়কালীন মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতেই তৈরি হয়েছে। এগুলিকে প্রথমে পরিষেবামূলক কার্যাবলীতে অন্তর্ভুক্ত করা হতো, কিন্তু পরে এদেরকে স্বতন্ত্রভাবে বিবেচনা করার প্রয়োজনীয়তা কিন্তু বিশ্বে দেখা দিয়েছিল। আর অর্থনৈতিক দিক থেকে উন্নত সমাজ ব্যবস্থার উদ্ভবের সাথে সাথেই এদের বিস্তার গোটা বিশ্বজুড়ে শুরু হয়। এই শ্রেণীর প্রধান কাজগুলির মধ্যে তথ্য প্রযুক্তি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন প্রসেসিং এবং তথ্যের আদান প্রদান বা ইনফরমেশন ডিস্ট্রিবিউশন, এগুলো
উন্নত নগর জীবনকে আরও সমৃদ্ধশালী করে তোলে। এই কাজগুলোর প্রধান বৈশিষ্ট্য যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখব অতি দক্ষ শ্রমিক খুবই প্রয়োজন, কারণ এই শ্রেণীর কাজের জন্য মূলধন যেমন লাগে তেমনি অতি দক্ষ শ্রমিক আর উন্নত মেধা প্রয়োজন হয়। সেই জন্য এই ধরনের কার্যাবলীকে বলা হয়ে থাকে মেধা নির্ভর অর্থনৈতিক কার্যকলাপ বা ক্ষেত্র। আর এগুলি খুব বর্তমান সময়কালীন, তাই আধুনিক কালে উন্নত নগর জীবনের সাথে সাথে এই পেশাগুলির চাহিদা বাড়ে। তাই বলা যায় নব্য আধুনিক কার্যাবলী অতি সাম্প্রতিক কালের ঘটনা। তাহলে আধুনিক কালে চতুর্থ অর্থনৈতিক কার্যাবলীর বিকাশ, এটিও তার একটি অন্যতম বৈশিষ্ট্য। আর এই শ্রেণীর অর্থনৈতিক কাজগুলো সম্পূর্ণরূপে বাজার ভিত্তিক, তাই নতুন নতুন বাজার সৃষ্টি হলে এই ধরনের কাজের প্রসার আর চাহিদাও দিন দিন ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। আর যেখানে কায়িক শ্রমের গুরুত্ব কিন্তু খুবই কম, উন্নত দেশগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাজ্য, জাপান, সেই সব দেশে এই ধরনের কাজের গুরুত্ব সবচেয়ে বেশি। আর এই ধরনের কাজ দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। যতটা যে দেশ এইসব কাজে উন্নত হবে, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি তত বেশি। এক্ষেত্রে একটি বিষয় তোমরা মনে রাখবে, এই শ্রেণীর অর্থনৈতিক কাজ প্রথম উত্তর আমেরিকায় শুরু হয়, পরে বাজারের প্রয়োজনে সেগুলো ইউরোপ এবং আরও বিশ্বের বিভিন্ন দেশে ছড়াতে থাকে। বর্তমানে অবশ্য আউটসোর্সিং পদ্ধতি জনপ্রিয় হওয়ায় দেখা যাচ্ছে প্রথম বিশ্ব ছাড়িয়ে আমাদের মতন তৃতীয় বিশ্বের দেশে অর্থাৎ ভারতবর্ষ এই অর্থনীতি কিন্তু ক্রমশ প্রসার লাভ করছে। ভারতবর্ষ বর্তমানকালে এই ধরনের অর্থনৈতিক কার্যকলাপের সাথে কিন্তু ক্রমশ যুক্ত হয়ে চলেছে এবং এই দিক থেকে ভারতবর্ষের স্থান ক্রমশ উন্নতির দিকে এগোচ্ছে। আর এই ধরনের অর্থনৈতিক কাজে যুক্ত শ্রমিকদের সাদা পোশাক কর্মজীবী বা হোয়াইট কলার ওয়ার্কার বলা হয়, বা হোয়াইট কলার লেবার ফোর্সও বলা হয়ে থাকে। এক্ষেত্রে এই সকল কার্যকলাপ করবার জন্য সাধারণত বহুতল অফিসের পরিবেশ গোটা বিশ্ব জুড়ে বিকাশ লাভ করছে। এবার আমরা দেখে নেব পঞ্চম অর্থাৎ সর্বশেষ অর্থনৈতিক কার্যাবলী, যেটিকে আমরা বলে থাকি অত্যাধুনিক বা কুইনারি অর্থনৈতিক কার্যাবলী। কোয়ার্টারনারি কাজের ঊর্ধ্বে অর্থাৎ চতুর্থ শ্রেণীর যে কাজ, তারও উন্নত পর্যায় হলো এই ধরনের কার্যাবলী। যেখানে আরও উন্নত ও অত্যাধুনিক কাজের বিস্তার ঘটে থাকে, সেই কার্যাবলীকেই বলা হয়ে থাকে কুইনারি অর্থনৈতিক কার্যাবলী। প্রকৃতপক্ষে দেখা যাবে প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয় ও কোয়ার্টারনারি ক্ষেত্রের নীতি নির্ধারণকারী যে কাজ যেখানে করা হয় বা যাদের দ্বারা করা হয়, তারা এই কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত। যেমন তোমরা বিষয়টিকে একটু এভাবে দেখো, সমাজ আর অর্থনীতির সর্বোচ্চ নীতি নির্ধারণের কাজ করে থাকে এই কুইনারি অর্থনীতি। সেক্ষেত্রে সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সরকারি ব্যক্তিগণ, যেমন বিভিন্ন আমলা, আইএস অফিসার বা নীতি আয়োগ ভারতবর্ষের ক্ষেত্রে, কর্পোরেট জগতের নীতি গ্রহণকারী ব্যক্তিবর্গ যেমন ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ বা সিইও, গবেষণা সংস্থার সাথে যুক্ত বিজ্ঞানী, গবেষক, একইভাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং উন্নত প্রযুক্তি ভিত্তিক চিকিৎসা উপদেষ্টা, তারা উন্নত চিন্তাধারা এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে এই সকল ব্যক্তিবর্গ কিন্তু কুইনারি কাজের সাথে যুক্ত। বর্তমানকালে অস্ট্রেলিয়ায় যারা চাকরি করে না এবং বাড়ির কাজকর্ম সামলায়, তাদেরকে কুইনারি কার্যাবলীর অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি একটি ব্যতিক্রম, আমাদের দেশে সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের দেশে এরকম হলে পরে তাকে বেকার বলা হয়, মানে সে কোনো রকম কাজকর্মের সাথে যুক্ত নয়। কিন্তু অস্ট্রেলিয়ায় দেখা গেছে তাদেরকে এই পঞ্চম শ্রেণীর মানে সর্বোচ্চ শ্রেণীর যে অর্থনৈতিক কার্যকলাপ তার সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখব বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে এই প্রকার কাজের সাধারণত বিস্তার লাভ ঘটতে শুরু করেছিল। আর এই প্রকার কাজে যেহেতু কোয়ার্টারনারির থেকেও এর অত্যাধিক মেধা এবং প্রখর বুদ্ধির প্রয়োজন হয়, এবং এখানেও কিন্তু দৈহিক শ্রমের তুলনায় মানুষের যে মেধা, তার চিন্তাভাবনা, সেটির গুরুত্ব অনেক বেশি। আর এক্ষেত্রেও আমরা দেখব বর্তমানে আউটসোর্সিংয়ের কাজ বা বিজনেস প্রসেস আউটসোর্সিং, যেটাকে বিপিও আমরা কল সেন্টার বিভিন্ন বলে থাকি, এই সকল কাজের ক্ষেত্রেও সেগুলিও কিন্তু কুইনারি কাজের অন্তর্ভুক্ত। আর দেশের যে আসল থিঙ্ক ট্যাঙ্ক আমরা যাদেরকে বলি, যেখান থেকে চিন্তাভাবনা, দেশের কি নীতি নির্ধারণ করা উচিত, কোন দিকে কি অর্থ বিনিয়োগ করা দরকার, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য আরও কি সেখানে প্রকল্প গ্রহণ করা দরকার, এই সকল কাজকর্ম এই সমস্ত উচ্চ মেধার ব্যক্তি তাদের মাথা থেকে সাধারণত বেরিয়ে আসে। তাই বলা যায় এই স্তরের যে কার্যাবলী, সেটিও খুব অতি সাম্প্রতিক, একদম সাম্প্রতিককালে এই কাজগুলো তৈরি হয়েছে। এই ধরনের অর্থনৈতিক কাজ শিক্ষা ও সংস্কৃতির প্রসারের সাথে সাথে কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, যে কারণে শিক্ষা ও সংস্কৃতিতে উন্নত অঞ্চল দেশগুলোতে এই অর্থনৈতিক কাজ দ্রুত প্রসার লাভ করছে। আর মূলত উন্নত বিশ্বের দেশগুলোই এই ধরনের কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করছে। আর ক্রমাগত আমরা দেখছি উন্নত দেশের পাশাপাশি অনুন্নত উন্নয়নশীল দেশগুলোতেও এই প্রকার কাজের গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে, এবং এই পেশায় যুক্ত লোকেরা অতি উচ্চ আয় সম্পন্ন হয়ে থাকে। তাই এদেরকে বলা হয়ে থাকে গোল্ড কলার ওয়ার্কার বা গোল্ড কালার ওয়ার্কার। আজ যে বিষয়গুলো মূলত আমরা আলোচনা করলাম, তার মধ্যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যকলাপের বৈশিষ্ট্য এবং সংজ্ঞা।
বিষয়গুলি আশা করছি তোমরা সকলেই বুঝতে পারলে। এর পরবর্তী ভিডিওতে আমরা প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্গত কৃষিকাজ, তার অন্তর্গত যে মুখ্য বিষয় যেগুলো আমাদের বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে, যেগুলো সম্পর্কে সঠিক ধারণা তৈরির প্রয়োজন রয়েছে, আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করব। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।